ওকে স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। আমি মোহাম্মদ সিয়ামুল চৌধুরী, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি 18 ব্যাচের। আমি এখন নদী ও সাঁতার সংক্রান্ত প্রমাণ এবং ম্যাথ আমি এখন তোমাদের করাবো শুরু থেকে একদম। এটা বেসিক কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে এগুলো ডাইনামিক্সটা আসলে কিসের উপর নির্ভর করে, এগুলো আমি প্রমাণ করার পর, সূত্র কিছু দেখানোর পর এগুলোর আমাদের বই থেকে আসা এবং বইয়ের বাইরেরও কিছু সমস্যার সমাধান করবো, যেন আমরা মেইনলি হায়ার ম্যাথের স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স বলবিদ্যা এবং স্থিতিবিদ্যার কোর্সে এটা করতেছি। এবং এটার মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদের হচ্ছে যে ফিজিক্সের এই গতি ও নদী সাঁতার সংক্রান্ত যেসব ম্যাথ আছে গতিবিদ্যা ভেক্টর চ্যাপ্টারের, সেগুলো যেন মানে অনেকটাই কনসেপ্টটা যেন কাভার হয় এবং কিছু ম্যাথ যেন দেখা হয়। ঠিক আছে, তো তোমরা যারা যারা স্ট্যাটিক এবং ডাইনামিক্স কোর্সের ভিডিওগুলো দেখতে চাও, তারা হচ্ছে এই মানে আজকের ক্লাসটা তাদের জন্য হচ্ছে ডেমো আকারে থাকবে। এবং তোমরা এখানকার থেকে অনুমান করতে পারো যে অন্য ক্লাসগুলো আসলে কেমন হবে। হ্যাঁ, আমরা কিছুটা চেষ্টা করব হচ্ছে আমি বেসিক থেকে শুরু করে কনসেপ্টটা ক্লিয়ার করে, যেহেতু এই চ্যাপ্টারে অনেকেই বাদ দেওয়ার একটা মানে ইচ্ছা অনেকের মধ্যে থাকে, দেখা যায় যে একটা প্রবণতা দেখা যায় চ্যাপ্টারটা বাদ দেওয়ার বা কিছুটা মুখস্থ করার অনেকটা এরকম ইচ্ছা দেখা যায়, যে টেস্ট পেপার সলভ করে পরীক্ষা আমি ভালো করার একটা প্রবণতা দেখা যায়। তো চেষ্টা করব এটার বেসিক ম্যাথগুলো শেষ করানোর পর এটার অন্যান্য যতগুলো ধারণা আছে এবং অ্যাডমিশন লেভেলে যে ম্যাথগুলো আসে, অথবা কিছু কি বলে অল্টারনেটিভ রাস্তা দিয়ে, ঠিক আছে, অল্টারনেটিভ কোনো ওয়ে দিয়ে, হ্যাঁ, বাইসেক্টিং কোনো ওয়ে দিয়ে আমি চেষ্টা করব যে এই জিনিসগুলো ইজি যেগুলো আছে, কঠিন যেগুলো আছে ওগুলোকে ইজি পদ্ধতিতে তোমাদের সামনে উপস্থাপন করা। তো এই ক্ষেত্রে দুই একটা হয়তো আমরা আস্তে আস্তে একদম লো লেভেল থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত করব। এর মধ্যে হয়তো দু একটা কঠিন ম্যাথ আসতে পারে এবং মনে হতে পারে এই ম্যাথ দুই একটা ম্যাথ হয়তো মনে হতে পারে যে অপ্রয়োজনীয়। তো তখন আমি বলে দিব যে এইটা জাস্ট আমরা অল্টারনেটিভ হিসেবে শিখতেছি আরেকটা বড় প্রবলেম সলভ করার। হ্যাঁ, তোমরা একটা অল্টারনেটিভ টেকনিক হিসেবে শিখতেছি। যে মনে করবা যে আমি ওইটা তো অন্য নিয়মেও আগেও শিখছি বা শিখবো, আমার গাইড এভাবে করে দেওয়া আছে, আমি এই নিয়ম করবো না, তখন সে তাকে আমি আগেই বলে দিব যে এটা অল্টারনেটিভ ওয়ে, এবং তখন সে এটা বাদ দিতে পারবে। তবে আমার মেইন কথা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই আসলে অপ্রয়োজনীয় নয়, যদি তুমি এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতেই ভালো করতে চাও, যে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স চ্যাপ্টারে। ঠিক আছে, তাইলে আমি এখন শুরু করতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি শুরু করি হচ্ছে নদী ও সাঁতার সংক্রান্ত প্রথম একদম বেসিক, যেগুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে অঙ্কগুলো আসলে শুরু হয়। তো দেখি ক্যামেরাটা চেক করি। ওকে, একটু ছবিগুলো দেখি। মনে করো এরকম একটা নদী আছে, নদীর হচ্ছে পানি বয়ে চলছে, পানির এই বরাবর যাচ্ছে এবং পানির বেগকে ইউ ধরি। তো একজন সাঁতারু, মনে করো এটা এ পয়েন্ট থেকে নদীটা এরকম প্যারালাল যাচ্ছে, একটা প্রস্থ ঠিক করে দেওয়া থাকে। মনে করো প্রস্থটাকে আমি ধরলাম ডি এর একটা মান বা একটা ভ্যালু এক্সামে দেওয়া থাকবে। এই ডি দূরত্ব পাড়ি দেওয়ার জন্য সে এখান থেকে যাত্রা শুরু করলো। মনে করো যাত্রা শুরু করলো এই পথে তার এবং ভি বেগে। তাহলে ভিটা হচ্ছে এখানে কি, সাঁতারুর বেগ, আর ইউকে আমি ধরলাম হচ্ছে স্রোতের বেগ, নদীর বেগ বা স্রোতের বেগ বা পানির বেগ। এবং সে থিটা কোণে, থিটা নট বা থিটা আদি কোণে সে যাত্রা শুরু করলো। তো এই কোণে যাত্রা শুরু করলে দেখা যাবে একটা পর্যায়ে সে যখন বেসিকটা বুঝো, মনে করো সে এদিকে যাচ্ছে এবং কি পানিটা সামনের দিকে আগাচ্ছে, তাহলে প্রতিটা মুহূর্তে সে মনে করে একটু এদিকে যাবে, পানিটাকে একটু এদিক নিয়ে যাবে। ঠিক, সে অ্যাকচুয়ালি সোজা না যায়, সে আসলে এই দিক পথে একটু ডিফ্লেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সে একদম সোজা যে স্ট্রেট লাইনে বের হয়েছিল সেই লাইনে সে একদম ঠিক অপর পার এই জায়গায় পৌঁছাতে পারবে না, বা যদি সোজা শুরু করে এই পারে পৌঁছাতে পারবে না। এটা এসএসসি লেভেল থেকেই তোমরা আসলে জানছো। আচ্ছা, তো যেটা হবে সে অ্যাকচুয়ালি যাইতে যাইতে মনে করে এখানে বা এখানে একটু ডান সাইডের কোনো একটা পয়েন্টে যায় পড়বে, জাস্ট বিকজ অফ কি, ইউ এর জন্য, পানির গতির জন্য। পানির গতি হচ্ছে এইদিকে পানির গতির সাথে সে একটু কি হবে, এক্স অক্ষ বরাবর বা আমাদের আনুভূমিক, যদি এই রাস্তাটাকে ধরি তীর বরাবর, যদি আনুভূমিক সাইড ধরি, আনুভূমিক অক্ষ বরাবর সে একটু ডানে সরে যাবে। সে আসলে পাড়ি দিতে চাইছিল এটার উলম্ব বরাবর, সোজা যেতে যেতে সে একটু আনুভূমিক বরাবর ডানে চলে গেছে। ওকে ফাইন। তাহলে এখন আমি যদি লিখি যে আনুভূমিক বরাবর বেগের উপাংশ, সেটা হচ্ছে vx ইকুয়াল টু কত হবে, v cos থিটা। শুধু তো v cos থিটা কি, এর সাথে তো কি হবে, মনে করি এখানে সে বি বিন্দুতে যায় পৌঁছালো। ঠিক আছে, এ বিন্দুর ঠিক অপর পার হচ্ছে এইটা, সেটা হচ্ছে এ প্রাইম। ঠিক আছে, ঠিক অপর পার হচ্ছে এইটা। সে অ্যাকচুয়ালি এখানে যাইতে মানে
অপর পার থেকে একটু মাঝখানের দিকে বের হওয়ার জন্য রওনা দিছিল, সে আরো ডান দিকে সরে বিতে পৌঁছাইছে। আচ্ছা, ভি কস থিটা প্লাস ইউ, এটা হচ্ছে আমার মানে বোঝানোর চেষ্টা করতেছে, সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে এই স্রোতের বেগ, এবং তার সাথে হচ্ছে আমি যেই বেগে বা সাঁতারু যেই বেগে রওনা দিছিল তার হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে ভি কস থিটা। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর এটাকে যদি আমি এক্স অক্ষ বলি, আর এখান থেকে যদি আমি এটাকে ধরে বলি এটা হচ্ছে ওয়াই অক্ষ, যদি এরকম নাও লিখি জাস্ট এমনি কল্পনা করার জন্য, ভি ওয়াইটা হচ্ছে এখানে ভি ওয়াই বা ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ভি সাইন থিটা। এইখানে সে থিটা কোণে এই দিক যাচ্ছে, এর একটা উপাংশ এই দিক দিয়ে ভি কস থিটা, উলম্ব বরাবর ভি সাইন থিটা। তাহলে এখন ইজি একটা ব্যাপার হচ্ছে এখানে বোঝার, যে এখানে ভি সাইন থিটাটাই শুধু তার কি উলম্ব বরাবর, তার বেগকে মনে করো বেগের ভ্যালু হচ্ছে 10, একে যদি দুইটা ভাগে কম্পোনেন্ট আমি কল্পনা করি 6 এবং 4, তো দেখা যাবে মনে করো 4 পরিমাণ যেই বেগের যে অংশটুকু সেই 4 মিটার পার সেকেন্ড তার সে সামনের দিকে যাচ্ছে, 6 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে, দুইটা মিলাই আসলে 10 মিটার পার সেকেন্ড বেগে এরকম বাঁকা ভাবে যাচ্ছে, বুঝছো? উপাংশ সূত্রে বেসিকে এটা। তার মানে বোঝা যাচ্ছে সেই যে 4 মিটার পার সেকেন্ড বা ভি সাইন থিটা বেগের জন্য সে আসলে ওই পারে পৌঁছায়, তাইলে ওই বেগটা আসলে তাকে এই স্ট্রেইট লাইনে পার করার জন্য কাজ করে, এবং এই বেগটা বা ভি এক্স বেগটা তাকে এই স্ট্রেইট লাইনে পার করার জন্য কাজ করে, যে তাকে ডান দিকে সরায় দেয়। তাহলে এখন আমাকে বলো যে টোটাল তার যে এস ইকুয়াল, আমরা দূরত্ব ইকুয়াল টু কি জানি? দূরত্ব ইকুয়াল টু জানি হচ্ছে বেগ ইনটু সময়, ঠিক আছে? মনে করি সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, এটা খাতে নোটও লিখতে পারো, এই জিনিসটা লিখে আমি সূত্রগুলো লিখবো, তার উপরে কথাটুকু নোট লিখতে পারো। আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথ করব প্রতিটা জিনিসের শুরুতে, প্রতিটা ম্যাথ বা প্রমাণের শুরুতেই কিছু ব্যাখ্যামূলক কথা লিখতে হয়। যে মনে করি একজন সাঁতারু এ বিন্দু থেকে শুরু করে আমার এই চিত্রে বি বিন্দুতে মানে ভি বেগে, হ্যাঁ, এক্স অক্ষের সাথে বা তীরের দিকের সাথে থিটা কোণে ভি বেগে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়ে পৌঁছালো, এবং কি টি সময়ে সে বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। তাহলে এখন আমাকে বলো দূরত্ব, সে আনুভূমিক দূরত্ব ইকুয়াল টু কি বেগ ইনটু সময়। এখন যদি আমি উলম্ব দূরত্বটাকে ধরি, উলম্ব দূরত্ব হচ্ছে ডি, হ্যাঁ, যদি আমি এখন বলি যে ডি অফ ওয়াই, তাহলে ডি বলি শুধু, ডি ইকুয়াল টু কত হবে বলো তো? ভি ওয়াই ইনটু টি, এটা হবে না? তার উলম্ব দূরত্ব নিছি, তাহলে সে উলম্ব বেগ নিতে হবে। আচ্ছা, উলম্ব বেগ আছে, এই আনুভূমিক দূরত্বকে আমি বলি হচ্ছে এক্স, এবং x ইকুয়াল টু হবে আনুভূমিক বেগ কত? v cos থিটা প্লাস u, তাহলে u cos থিটা প্লাস কি বললাম, v cos থিটা প্লাস u ইনটু t। সময় t কেন লিখলাম, t1 t2 এগুলা কেন লিখলাম না? কারণ একই সময়ে সে ওই পারে গেছে, একই সময়ে সে ডান দিকে ডিফ্লেক্টেড হয়েছে। তাহলে v d ইকুয়াল টু vy t, আর x ইকুয়াল টু হচ্ছে v cos থিটা প্লাস u ইনটু t। তাহলে আমি বলতে পারবো যে আসলে সে আসলে আনুভূমিক দিকে আসলে কত দূরে সরে যে পৌঁছেছে। তো এই টাইপের অঙ্কগুলোতে কোশ্চেন এরকম আসে যে একজন সাঁতারু 10 মিটার পার সেকেন্ড বেগে, যেখানে নদীর বেগ মনে করো 6 মিটার পার সেকেন্ড, অবশ্যই হচ্ছে ভি গ্রেটার দেন ইউ হইতেই হবে, হ্যাঁ, নইলে তো ওই পারে পৌঁছাইতেই পারবে না। তো একজন সাঁতারু মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল 30 ডিগ্রি কোণে, ঠিক আছে? তো এখন আর ইউ এর বেগ মনে করো 6 মিটার পার সেকেন্ড। তো এই মুহূর্তে সে হচ্ছে এক্স অক্ষ থেকে কত দূরে পৌঁছাবে, মানে এক্স অক্ষে বা আনুভূমিক দিকে তীর বরাবর কত দূরে পৌঁছাবে, এইটা কোশ্চেন। হ্যাঁ, যদি আমি না লিখলাম, এটা লিখলাম না, তোমরা খাতায় লিখতে পারো। এটা কোশ্চেনটা এরকম যে ভি এর ভ্যালু দিয়ে দিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর ইউ বলছে আগে থেকেই যে 6 মিটার পার সেকেন্ড ধরি, আর হচ্ছে 30 ডিগ্রি থিটা কোণে সে বের হয়েছিল। সে অপর পারে তীর বরাবর কতটুকু দূরে পৌঁছাবে? তো তীর বরাবর দূরে পৌঁছানোর অঙ্ক হচ্ছে x ইকুয়াল টু কি বের করব, v cos থিটা প্লাস u ইনটু t। মনে করি এখানে দেওয়া আছে হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে d ইকুয়াল টু, যদি লিখি এটা, যে সাথে নদীর প্রস্থ d ইকুয়াল টু 500 মিটার, ঠিক আছে? 500 মিটার দেওয়া আছে, তোমাকে বের করতে হবে x ইকুয়াল টু কত।
আনুভূমিক দিকে এই বরাবর এতটুকু সে গেছে। এখন x ইকুয়াল টু যদি v cos θ প্লাস u ইনটু t হয়, ভ্যালুগুলো বসাইলে t এর মানের অভাব দেখা যাচ্ছে। দেখো তাইলে হচ্ছে 10 cos 30 প্লাস হচ্ছে 6 ইনটু t। ঠিক আছে, আর t এর মান আমি কই থেকে পাবো? t এর মান যদি দেখি, আমরা একই সাথে জানি কি ওই t মানে আসলে v d বাই vy, তাই না? এই কেস থেকে যে উলম্ব বরাবর সরণের ক্ষেত্রে আবার পাই যে d ইকুয়াল টু হচ্ছে vy ইনটু t। ওই একই সময় সে আসলে সোজা বরাবর ওই পারে পার হইছে নদী প্রস্থ বরাবর। তাহলে d এর ভ্যালু আমরা 500 আছে, এখান থেকে 500 ইকুয়াল টু vy কত আসলে v sin θ মানে হচ্ছে 10 sin 30 ডিগ্রি ইনটু t। এখান থেকে t কত আসে 5 আর এখান থেকে আসে 100। t ইকুয়াল টু আসে তখন 100 সেকেন্ড। তো এই t যদি এখানে বসাই দিই তাইলে হবে 10 cos 30 ডিগ্রি প্লাস 6 ইনটু 100 ইকুয়াল টু একটা কিছু মিটার, এত মিটার আসবে। ঠিক আছে, এটা একটা ম্যাথ গেল। মানে কোশ্চেনটা লিখে তোমরা খাতায় নোট ডাউন করতে পারো যে এই ডাটাগুলো যদি এইভাবে দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে এই অঙ্কটা এইভাবে আসে যে টি এর মানটাও দিয়ে দিছে। ঠিক আছে, টি এর মান দিয়ে দিছে, তখন আরো অঙ্ক সহজ হয়ে যায়, এইটুকুর মধ্যে উত্তর হয়ে যায় এবং বুঝাই যাচ্ছে সেটা আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে আসবে। আচ্ছা, বাকি থাকলো কথা এইটি এই সূত্র থেকে বের করা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি দেয় তাহলে এটা এক নাম্বার কাঠিন্য, যে বলে দিচ্ছে যে টি এর ভ্যালুটা নাই, তখন তোমাকে এই কেসটা যে vy উলম্ব বরাবর যে বেগের উপাংশ সেটা বের করে নিয়ে তার সাপেক্ষে ডি এর ভ্যালুটা ইউজ করে আমি টি বের করলাম যে কত সময় সে ওই পারে গেছে। ওই সময় তো সে ডান দিকেও সরছে, তাই না? তখন আমরা এই এক্স এর সূত্র ইউজ করে আমি কতটুকু ডানে গেছে সেটা বের করলাম। আচ্ছা, একটা কাঠিন্য বাড়লো, আরেকটু কাঠিন্য বাড়ে। কাঠিন্যটা কি দেখে এক মিনিট। এই ডাটাগুলি মনে করো আবার দেওয়া আছে, তো কাঠিন্য বলা ম্যাথ করি 1 ডিগ্রি বেশি কঠিন। আচ্ছা, তাই তো বলে দিচ্ছে যে একজন সাঁতারু 10 মিটার পার সেকেন্ড বেগে নদীর স্রোতের দিকের সাথে বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি বেগে যাত্রা শুরু করলো এবং নদীর প্রস্থ দেওয়া আছে d ইকুয়াল টু 500 মিটার এবং সে 30 ডিগ্রি এবং বাঁক ছিল 30 ডিগ্রি বাঁক ছিল, আর হচ্ছে নদীর বেগ যেটা স্রোতের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এই ডাটাগুলো দেওয়া আছে। এখন কোশ্চেন করলো এরকম যে নদীর অপর প্রান্তে, হ্যাঁ অপর প্রান্তে এ বিন্দু হতে, মানে এখানে সে এ বিন্দুতে যাত্রা শুরু করছিল, তো ঠিক অপর প্রান্তে এ বিন্দু হতে, সরি এ প্রাইম বিন্দু, এটা অপর প্রান্তের বিন্দুটা কি এ প্রাইম বিন্দু হতে একটি চোর মনে করো আছে হচ্ছে 50, এটা আন্দাজি বসাইলাম 50 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। যাত্রা তো না, সে দৌড় দিল। তাহলে এখন কোশ্চেন হতে পারে যে পুলিশটা কি, মানে সাঁতারুই ধরি বা পুলিশও বলতে পারে, পুলিশ কি তাকে ধরতে পারবে? তারপর বলতে পারে যে চোরটার মানে চোরের যে পজিশনে যাবে তখন পুলিশের পজিশন কই হবে বা কত সময় পর সে ওই পারে পৌঁছাবে, এই টাইপের জিনিসগুলো আসে। দেখা যাবে যে মনে করো আমি এখানে হিসাব করলাম যে এই সময় আমি ওই পারে পার হব, বাইর করছিলাম না কত জানি 100 সেকেন্ড মনে না, 100 সেকেন্ডে দেখা যাবে যে চোর এখানে 100 সেকেন্ড আসলে 50 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে অনেক দূর, 5000 কিলোমিটার, 5 কিলোমিটার চলে গেছে। আর এই দিকের পুলিশ এই কোণা দিয়ে এমনি রওনা দিয়ে ওই চোর গেছে ওখানেও পৌঁছেছে এখানে, তাইলে কি ধরতে পারবে না। এরপর পুলিশকে আরো ফার্দার দৌড় লাগানো লাগবে, এক্সেলারেশন বাড়াইতে হবে, চোরের থেকে দৌড় লাগাইতে, চোরের পিছে ধাওয়া দিতে হবে। আমরা সেদিকে যাবো না, আমরা জানবো যে এই পারে পৌঁছায় ধরতে পারবে কিনা। এই পর্যন্তই আমাদের এই ক্লাসের লিমিটেশন আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে মনে করো পুলিশ চোর মনে করো বিতে গেছে আর পুলিশ মনে করো আরো সামনে পৌঁছেছে, বা সাঁতারু আরো সামনে পৌঁছেছে, তাহলে নিশ্চয়ই ধরতে পারবে।
হ্যাঁ, তখন চোর তার উল্টা দিকে ঘুরে দৌড় দিবে কিনা এগুলো তো আর আমরা জানি না। তো তখন উল্টা দিকে মানে ওর আরো আগে পুলিশ পৌঁছাবে, আর এক্সাক্ট বিন্দুতেও যদি পৌঁছায়, এক্সাক্ট সময়েও যদি পৌঁছায়, তাহলে হচ্ছে আমরা ধরে নেবো যে পুলিশ চোরকে ধরতে পারবে। তো এই টাইপের ম্যাথ আসে যে 50 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল, তো পুলিশ ওকে ধরতে পারবে কি, বাকিটা কোশ্চেন হচ্ছে ডট ডট। আচ্ছা, তো অ্যান্সার যদি করতে চাই, আমরা বাকি অংশটাকে বাই করে আনি যে ডি ইকুয়াল টু হচ্ছে ভি ওয়াই ইন্টু টি, তাহলে টি হচ্ছে আমাদের ডি বাই কত, ভি সাইন থিটা। ডি ছিল কত আমাদের, ডি ছিল 500 মিটার, তাইলে 500 ডিভাইডেড বাই হচ্ছে 10 সাইন হচ্ছে কত 30 ডিগ্রি, তাইলে সময় ছিল আসলে 5 মানে 100 সেকেন্ড। 100 সেকেন্ডে ঠিক অপর পারে পৌঁছাবে, এবং অপর পারে কত দূরে পৌঁছাবে সেটাও বের করি। x ইকুয়াল টু হচ্ছে তখন হবে vx ইন্টু টি, মানে হচ্ছে u প্লাস v cos থিটা ইন্টু টি, তাইলে থাকে কত, u এর ভ্যালু কত 6, 6 প্লাস 10 cos 30 ইন্টু হচ্ছে 100, দেখি ক্যালকুলেটর কত আসে, 30 ইন্টু 10 6 100, 1466 প্রায় আর কি আছে, এরকম একটা কিছু আছে, 1466 মিটার, দশমিকটা লিখলাম না, মানে অনেক ছোট আর কি, 1466 মিটার। আচ্ছা, এই সময়ে চোর এক্স অক্ষ বরাবর কতটুকু যায়, এই 100 সেকেন্ডে, 100 সেকেন্ড সময়ে, 100 সেকেন্ডে চোর যায় বা পাড়ি দেয় হচ্ছে এই বরাবর, এক্স বরাবর কত, এটা যদি এক্স প্রাইম ধরি, এক্স ইকুয়াল টু হচ্ছে চোরের বেগ, চোরের বেগ কত 50 মিটার পার সেকেন্ড, ভিটি 50 ইন্টু সেই 100, তাহলে কত হয় হচ্ছে, আচ্ছা 50 তো 50 বেশি হয়ে যায়, 25 দিই, 25 দিব, 20 দিই, 20 দিই, 20 ইন্টু 100 দিই, তাইলে হবে কত হবে 2000 মিটার। তাইলে হচ্ছে সুতরাং ধরতে পারবে না। ধরতে পারবে না কেন, কারণ কি চোর একটু বেশি দূরে ডান দিকে দূরে চলে গেছে। আচ্ছা, এমন হইতে পারে যে চোর বলতে পারে যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিছে, ত্বরণেও দৌড় শুরু করতে পারে, দৌড় শুরু করছে, ঠিক আছে, এরকম কোশ্চেনও দিতে পারে। তো এরকম কোশ্চেন যদি দেয় তাহলে কি করতাম, আমরা তো এখানে চোরের হচ্ছে লিনিয়ার গতিবিদ্যা ইউজ করতেছি, নরমাল গতিবিদ্যা, যে v ইকুয়াল টু q প্লাস at, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, ওগুলো ইউজ করব। যেমন হচ্ছে এখানে এটা সমবেগের সূত্র ইউজ করছিলাম, এখানে আমরা সমত্বরণের সূত্র ইউজ করি, s x ইকুয়াল টু কত হবে ut প্লাস হাফ at স্কয়ার। শূন্য অবস্থান, স্থির অবস্থান দিয়ে যাত্রা শুরু করছে, যেহেতু আদি বেগের কথা কিছু বলেনি, তাহলে ut হচ্ছে 0 এবং এটা হচ্ছে হাফ ইন্টু at স্কয়ার, a হচ্ছে এখানে কত 10, t হচ্ছে 100 স্কয়ার, তারপর একটা ভ্যালু আসবে, ঠিক আছে। তো চোর হচ্ছে ত্বরণে দৌড়াইতে পারে, চোর গাড়ি নিয়ে দৌড় দিতে পারে, গাড়ির ত্বরণ গাড়ির বেগ দিতে পারে, চোরের নিজের এরকম সমবেগ দিতে পারে। তো এই টাইপের অঙ্ক এখান থেকে আসে, হ্যাঁ, যদি এক্স অক্ষের আমি সরলকে বিবেচনায় নেই। আচ্ছা, আমরা পরের টাইপের অঙ্ক করবো। কোশ্চেন হচ্ছে 500 মিটার প্রশস্ত এবং ডাটাগুলো দেখি, ডাটা কত, এবং হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত একটি নদী, 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত নদী
নদীতে মনে হয় 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলে দুইখানা নৌকা, চলে দুইখানা নৌকা, দুইখানা নৌকার একজন সর্বনিম্ন পথে, নাকি একজন ন্যূনতম পথে আর একজন সর্বোত্তম সময়ে, একজন ন্যূনতম পথে এবং আরেকজন স্বল্পতম সময় নদী পার হয়। মানে কি অপর পারে পৌঁছায়। আচ্ছা, কোশ্চেন করছে এদের সময়ের ব্যবধান নির্ণয় করো। এদের, অনেক বড় কোশ্চেন, সময়ের ব্যবধান একজনের মনে করো T1 সময় লাগছে, একজনের মনে করো T2 সময় লাগছে, ওই পার থেকে ওই পারে যাইতে। T1 - T2 কত? সিম্পল কোশ্চেন। সো T1 আর T2 বের করতে আমাদের কিছু শর্ট টেকনিক বা ডিরাইভ টেকনিক ব্যবহার করতে হবে। সেই সূত্রগুলো আমরা ডিরাইভ করে একটু দেখাচ্ছি। ঠিক আছে স্টুডেন্টস, তো এই টাইপের ম্যাথগুলো ফিজিক্সের বলবিদ্যায় বলছি, ভেক্টরে যেমন ইম্পর্টেন্ট, গতিবিদ্যায় যেমন ইম্পর্টেন্ট, তেমনি এই অঙ্কটা আমাদের হচ্ছে এসি আহমেদ বলো বা কামরুজ্জামান স্যারের বলো, যে এইচএসসির মানে ম্যাথের, হায়ার ম্যাথের স্ট্যাটিক্স ডাইনামিক্স চ্যাপ্টারেও আছে। তো এই জিনিসটা আসলে মাল্টি ডাইমেনশনাল, ফিজিক্সে আসলে এই যে কনসেপ্টগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। যেমন ভেক্টরে হচ্ছে ন্যূনতম সময় এবং ন্যূনতম পথের ম্যাথ তোমরা অনেকেই করছো। আচ্ছা, তো ব্যাপারটা এরকম যে ন্যূনতম পথ বলতে বোঝায় একটা স্ট্রেট লাইন, মানে একদম লম্ব দূরত্ব এই মাথা থেকে ওই মাথা। এটা যদি এ বিন্দু হয়, ঠিক ওই মাথার বিন্দুটা হচ্ছে এ প্রাইম বিন্দুতে পৌঁছাবে। এটা হচ্ছে কি মিনিমাম ডিস্টেন্স। আর মিনিমাম সময়ে, আমি সময়ে যদি ওই পাশে পৌঁছাইতে চাই, মনে করো এর এই পাশে সোজাসুজি পার হইলো, তাহলে এখন এই দিকে তো ইউ আছে, তাইলে নিশ্চয়ই তখন তাকে এই দিকে এই ভি বেগে, ঠিক আছে, ভি বেগে একটু বাঁকাভাবে রওনা দিতে হবে, নইলে তো সে সোজা ঠিক অপরবারে পৌঁছাবে না, তাই না? কমন সেন্স। আচ্ছা, তাহলে সোজাভাবে পৌঁছাইতে হলে একটু বাঁকাভাবে রওনা দিতে হবে, স্রোত তাকে ঠেলে ঠেলে ওই সোজাভাবে নিয়ে যাবে, ঠিক আছে? ওইভাবেই আসলে ক্যালকুলেশন করে তাকে রওনাটা দিতে হবে। আচ্ছা, এই কাজ করতে মনে করো তার 10 সেকেন্ড লাগলো, কিন্তু আরো একভাবে সে বাঁকাভাবে রওনা দিল, স্রোতের সাথে ঠেলে ঠেলে একটু দূরে পৌঁছে গেল, সে স্বল্পতম দূরত্বে গেল না, বড় দূরত্বে গেল, কিন্তু তার সময় কমে পৌঁছাইলো, সময়টা লাগলো কম আগের থেকে। বা যত ভাবে এরকম কোণে যাক, এরকম কোণে যাক, একটু বেশি কোণে হেলে রওনা দেয়, যত ধরনের রওনা দেওয়ার পসিবিলিটি সম্ভব, সেই পসিবিলিটিগুলোর মধ্যে সবচেয়ে কম সময়ে যেই পসিবিলিটি বা যেই থিটাতে সে বের হবে, তাতে সেই সময়টাকে বলবো আমরা স্বল্পতম সময়। আচ্ছা, তার মানে কি স্বল্পতম সময় হওয়ার জন্য স্বল্পতম পথে যাওয়ার কি দূরত্ব মানে প্রয়োজন না। এটা আমরা এখন ইকুয়েশন প্রুফ করলেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো দেখি তাহলে এখন যদি এই আলফা কোণে তাকে বের হতে হয়, তাহলে ব্যাপারটা এমন দেখো তো, এই ক্ষেত্রে যে এক্স, যদি এক্স অক্ষের বরাবর ডিসটেন্স একটু আগে যেটা শিখলাম, যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু যে টি, এক্স অক্ষ বরাবর এই সরণটাই আসলে কত? 0, কারণ সে ঠিক অপর পারে পৌঁছেছে, ডান দিকে সরেই নাই। তো এটা যদি 0 হয়, তাইলে ডিরেক্ট আমরা এটাকে 0 লিখতে পারবো, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। তো অনেক বইয়ে শুরুতেই এইভাবে দেওয়া, বা অনেক স্যাররা এইভাবে বোঝান যে আনুভূমিক দিকে বেগের উপাংশ 0, তাই আমরা ডিরেক্ট ইউ প্লাস ভি কজ আলফা 0 লিখতে পারি। ওকে ফাইন, লিখতে পারি, বাট এইটুকু বুঝে আসলে আরো সহজ হয় যে ডান দিকে তো আসলে সে সরেই নাই, এক্স অক্ষ বরাবর তো সরণই হয় নাই, তাহলে তা x0, এই বোথ সাইডস 0 হইলে কি আমরা এইটুকু অংশকে 0 লিখতে পারি, যেহেতু t নট ইকুয়াল টু 0। ওকে ফাইন, তাহলে এটা যদি 0 হয়, তাহলে এই বরাবর তার এক্ষেত্রে কি লব্ধি, এই লব্ধিকে যদি w বলি বা r বলতে পারো, যেটাই খুশি সেটা বলো, w যদি হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, w ইকুয়াল টু কি
ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস কত নর্মালি ভেক্টর যোগফল যদি করি ইউ আর ভি এর সেটা হচ্ছে 2uv cos আলফা ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার 2uv cos আলফা। আচ্ছা এখান থেকে লিখতে পারি কত v cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ এক দেই। আচ্ছা এখানে যদি আমি v cos আলফাকে মাইনাস ইউ বসাই তাহলে w হয়ে যাবে v স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, ঠিক আছে, বা w হয়ে যাবে তখন v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ওভার। ওকে স্টুডেন্টস, তখন আমি এই রেজাল্টেন্ট যে কত রেজাল্টেন্ট বেগে হ্যাঁ বা কত লব্ধি বেগে ঠিক সে অপর পারে পৌঁছাইছে সেটার উত্তর হবে তার হচ্ছে যে নিজের বেগের বর্গ মাইনাস স্রোতের বেগের বর্গ, ঠিক আছে। বড় আমি মনে রাখতাম যে যে বেগটা বড় সেটার স্কোয়ার মাইনাস ছোট বেগটার স্কোয়ার, তাই না? কারণ এখানে তো অবশ্যই যে কি যেন হবে বলছিলাম ভি অবশ্যই গ্রেটার দেন ইউ হবে, তাই না? তো কি বলে এটা সাঁতারুর বেগটা বেশি হবে। আর যদি এখন নদীর বেগ বেশি হয়ে যায় তাহলে এখানে কি হবে ভিতরে একটা নেগেটিভ চলে আসবে রুটের ভিতর, আর একটা জটিল সংখ্যা চলে আসবে যেটা আসাটা পসিবল না, ঠিক আছে। ভালো কথা। তো আমি এই সূত্র দিয়ে আমি আপাতত বের করলাম কি পরিমাণ লব্ধি বলে সে অপর পারে পৌঁছাবে, ন্যূনতম পথে পৌঁছাবে। আচ্ছা তো ন্যূনতম পথ হচ্ছে ডি, এটুকু যদি আমি ডি বলি প্রশস্ত দেওয়া আছে ডি ইকুয়াল টু 500 মিটার। তো ন্যূনতম পথ ডি ইকুয়াল টু 500 মিটার। আচ্ছা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ন্যূনতম পথ কোনটা সেটাকে মার্কও করলাম। আচ্ছা এখন ন্যূনতম পথে যাওয়ার সময়, পথে পৌঁছানোর বা যাওয়ার সময়, যাওয়ার প্রয়োজনীয় সময় খাতে লিখব প্রয়োজনীয় সময় হচ্ছে কত কি হবে t1 যদি বলি t1 হচ্ছে s ইকুয়াল টু vt না, t ইকুয়াল টু কি হবে d s বাই v মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে d, ন্যূনতম দূরত্ব হচ্ছে d, d বাই এই বেগ w, তাইলে হবে এটা d বাই রুট ওভার v স্কয়ার মাইনাস u স্কয়ার। ওকে আচ্ছা তো এখন যদি এটা বের করি কত আসে, কিলোমিটার পার আওয়ারেই রাখি না, এটা 0.5 কিলোমিটার, 0.5 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, পঁচিশ মাইনাস 9 রুট ওভার 0.5 বাই অ্যান্সার 0.125 0.125 আওয়ার, ঠিক আছে। এটা ছিল t1 আর ন্যূনতম পথে যাওয়ার সময়। আচ্ছা তো এটা ইম্পর্টেন্ট তুলে নাও এটুকু। আমরা ম্যাথে সব ম্যাথে এরকম ডাইরেক্ট প্রমাণ না করে অনেক ম্যাথে ডাইরেক্ট এই সূত্র দিয়েও কাজ করবে। যখন সে বাঁকা হবে চলা শুরু করবে সেক্ষেত্রে রেজাল্টেন্ট হবে এত যে সোজা হবে পৌঁছাবে এবং বাঁকা হবে শুরু করবে, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে। তো এটা বুঝি। এখন দেখি ন্যূনতম সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে কি হবে সেটা দেখো। আচ্ছা ন্যূনতম সময়ের ক্ষেত্রে যেটা হবে যে মনে করো সে যে কোনো পথেই বের হলো, আমি জানি না কত পথে বের হইতে হবে, এই আলফার ভ্যালুটা জানি 90 চেয়ে বড় না ছোট এটা আমি এখনো জানি না, ঠিক আছে। এখানে যেমন একটা স্থূলকোণ ছিল, স্থূলকোণের কারণে আনুভূমিক উপাংশ যেটা v cos আলফা এটা নেগেটিভ ভ্যালু আসতো, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু অথবা জিরো যে কোনো একটা আসতো। আচ্ছা তো এখানে হচ্ছে v, এই বরাবর আমি দিব হচ্ছে u। এখন যে উলম্ব বরাবর যে তার বেগটা হবে এটা x অক্ষ আর এই বরাবর হচ্ছে y অক্ষ। তো v তে শুরু করলে আনুভূমিক উপাংশে, আচ্ছা উলম্ব উপাংশ লিখি, উলম্ব উপাংশ vy হচ্ছে v sin আলফা। তো এখন তার উলম্ব দিকে যে সে d দূরত্ব যাবে সেই d দূরত্ব হবে vy ইনটু t, t2 যদি বলি। এখন সুতরাং আমাদের এক্ষেত্রে যে সময়
ঠিক আছে, ন্যূনতম যাওয়ার ক্ষেত্রে সময় সেই ন্যূনতম সময় এটা নিজেই হচ্ছে আসলে t2। t2 ইকুয়াল টু হবে হচ্ছে d বাই vy বা হচ্ছে d বাই, আচ্ছা ন্যূনতম সময় আমরা এখনো পাইনি, আমরা মনে করো ওই যে কোনো সময়ের ক্ষেত্রেই তো আমরা এটা পাইতাম না যে t2 ইকুয়াল টু d বাই vy বা d বাই v sin আলফা। ঠিক আছে, t2 আমরা ধরতেছি এখনো, আমরা এখানে না একদম লাস্টে লিখব t2, এটা বাট t দিয়ে শুরু করে একটু পর t2 লিখব। ওকে, তো t ইকুয়াল টু এত, এটা হচ্ছে যে কোনো কোণে, যে শুরুতে যেটা বললাম যে কোনো কোণে যদি সে বের হয় তাহলে ওই পারে পৌঁছানোর সময়ের হিসাব, যে ওই পারে সোজাসুজি পৌঁছাইছে আসলে v sin আলফার জন্য, তাহলে t ইকুয়াল টু d বাই v sin আলফা। আচ্ছা তাহলে t যদি মিনিমাম বাই করি, t মিনিমাম হবে তখন যখন হচ্ছে এই sin আলফাটা বা নিচের যে হরটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, তাইলে হচ্ছে আলফাটাকে হইতে হবে 90 ডিগ্রি, যেহেতু আমরা জানি sin আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাইলে t2 বা t মিনিমাম অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে d বাই অনলি v, d বাই সাতারো বেগ, s ইকুয়াল টু vt না, তাইলে t ইকুয়াল টু s বাই v, তাহলে d বাই অনলি v। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাকে যদি মিনিমামের জন্য বের হইতে হয় তখন আলফা আসতেছে 90 ডিগ্রি, তখন আলফা ভ্যালু আসবে 90 ডিগ্রি, মানে তাকে একটু পার্থক্যটা বুঝো যে এই আলফা 90 ডিগ্রি মানে তাকে শুরু করতে হবে 90 ডিগ্রি বরাবর, একটু বাঁকা যায় হয়তো এখানে পৌঁছাবে আর একটু দিক পৌঁছাবে, কিন্তু তাকে ন্যূনতম সময় পৌঁছানোর জন্য আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম তাকে শুরুই করতে হবে এরকম সোজা পথে, আর সোজা পথে যদি পৌঁছাতে চাই তাকে শুরু করতে হবে আরেকটু বামে থেকে। ওকে ফাইন, তো টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি, ডি এর ভ্যালু কত 500 মিটার, তাহলে 500 মিটার যদি হয় 0.5 কিলোমিটার, আর ভি হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার দুজনই আসলে 5 কিলোমিটারই চলছে, তাহলে এটার ভ্যালু কত 0.5 বাই 5 0.1 নাকি 0.1 0.1 আওয়ার, এবং ন্যূনতম সময়টাই নিশ্চয়ই আসলে কম, তাইলে হচ্ছে ডেল টি কত, লাস্টে একদম অ্যান্সার বের করি, এখানে লিখি ডেল টি হচ্ছে টি মিনিমাম মাইনাস টি ওয়ান যাকে ধরছিলাম, কত কম, এটা মডুলাসটা নেই মানে কতটুকু, আমি ছোটটা আগে লিখছি তো তাই মডুলাস দিলাম, তো হচ্ছে 0.1 মাইনাস 0.125 ইকুয়াল টু কত 0.025 আওয়ার। এটাকে মিনিটে নিতে পারো, সেকেন্ডে নিতে পারো, যা খুশি তাই করতে পারো, যে অবজেক্টিভে আসে অবজেক্টিভের অপশন অনুযায়ী নিতে পারো। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাব। কোশ্চেনটা হচ্ছে এক ব্যক্তি সোজাসুজি ভাবে t1 সময়ে নদী পারাপার করতে পারে,
স্রোতের অনুকূলে তীর বরাবর স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে ভুল অংশ তুললাম। এক ব্যক্তি সরাসরি নদী পার হতে আচ্ছা না, আরে অনেকগুলো অঙ্ক খালি ভুলে যাচ্ছে। এক ব্যক্তি সোজাসুজি ভাবে t1 সময়ে নদী পারাপার করতে পারে। আচ্ছা এইটা 4 তুলতেছি। তীর বরাবর নদীর প্রস্থের সমান যাওয়া আসা করতে তার তীর বরাবর নদীর প্রস্থের সমান, এটা লিখতে হবে। তীর বরাবর নদীর প্রস্থের সমান যাতায়াত করতে বা যাওয়া আসা করতে, নাকি হ্যাঁ যাওয়া আসা করতে t2 সময় লাগে মনে হয়, আশা করতে তার t2 সময় লাগে। আচ্ছা স্রোতের বেগ বলছে v, সাঁতারুর বলছে u, স্রোতের বেগ সংক্ষেপে লিখলাম, সাঁতারুর বেগ u, স্রোতের বেগ হচ্ছে v এবং হচ্ছে u গ্রেটার দেন v বলছে। এটা তো অবশ্যই সাঁতারুর বেগ স্রোতের বেগের চেয়ে বেশি হতে হবে। তখন প্রমাণ করতে হবে যে u স্কয়ার মাইনাস v স্কয়ার রুট ওভার is to u equal to হচ্ছে t1 to t2। ওকে, এটা প্রুফ করতে হবে যে সোজাসুজি ভাবে একটা লোক পারাপার করতে পারে t1 সময়ে, মানে সোজাসুজি তাকে এই বরাবর পৌঁছাইতে হইলে তাকে v বেগে নাকি u বেগে এদিক রওনা দিতে হবে, আর নদীর বেগে এদিকে v। u বেগে যদি রওনা দেয়, এটাকে যদি আলফা বলি, তাহলে তার এখানে যেতে লাগবে মনে করো t1 প্রাইম সেকেন্ড, এবং মনে করো ওখান থেকে সে এদিক রওনা দিবে v বেগে, তার আবার এখানে এসে পৌঁছাবে, এবার সোজাসুজি হয়ে পৌঁছাবে। এটাকে আমি মনে করো টাইম দিলাম t2, তাহলে t1 এ t2 তো বলতে পারবো না, এটাকে বলবো t1 ডাবল প্রাইম বললাম, t1 1 প্রাইম এসে যাবে, t1 ডাবল প্রাইম এসে আসবে। তাহলে অ্যাকচুয়ালি t1 মানে হচ্ছে t1 1 প্রাইম যোগ t1 ডাবল প্রাইম। কেন দুইটা করলাম? কারণ হচ্ছে নদী পার করবে আবার আসবে, এটাই এই অঙ্কের ট্রিক। সো দুইটাই বের করতে হবে। তো ওকে আমরা আগের অঙ্কেই শিখলাম, তো সেই অঙ্কের প্রুফটা আবার মানে করতে হয় এখানে, যে তার x অক্ষ বরাবর বা আনুভূমিক দিকে vx এটা হচ্ছে 0 বা হচ্ছে কি u প্লাস v cos আলফা সমান সমান 0, তাইলে v cos আলফা পাচ্ছি হচ্ছে মাইনাস u, এবং তখন w বা যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগ পাচ্ছি হচ্ছে রুট ওভার, সরি এখানে তো u না, এখানে তো স্রোতের বেগ বলছে v, তাই না? তাহলে v প্লাস u cos আলফা ইকুয়াল টু 0। তাইলে স্রোতের বেগ ইকুয়াল টু লব্ধি বেগ, সোজাসুজি লব্ধি বেগ হবে u স্কয়ার মাইনাস কত, u স্কয়ার মাইনাস v স্কয়ার। আচ্ছা তাহলে সময় কত লাগবে নদীর ওই পারে সোজাসুজি ওই পারে যাওয়ার সময়, যদি আমি বলি t1 প্রাইম ইকুয়াল টু s ইকুয়াল টু কত vt, না? তাহলে w s ইকুয়াল টু vt, t ইকুয়াল টু s বাই v। তাহলে দূরপ্রস্থ ধরে নিব কি বড় d, যে শুরুতেই ধরি নদীর প্রস্থ d, এবং হচ্ছে এগুলা বাকি যে কথাগুলো আছে সেটা সাঁতারুর বেগ, নদীর বেগ, এই কথাগুলো একটু মেনশন করে নিবা আর নিজের উত্তরের শুরুতে। আচ্ছা s ইকুয়াল টু vt, t ইকুয়াল টু s বাই v, বা d বাই কত w মানে রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। আচ্ছা সোজাসুজি ওই পারে যাতায়াতের নাকি
পারাপারের সময়, সরি যাতায়াত তো না, প্রশ্ন হচ্ছে পারাপার, একই কথা। সময় হচ্ছে t1 ডাবল প্রাইম হচ্ছে টোটাল হচ্ছে 2 গুণ করে দিব 2d ওভার e স্কয়ার মাইনাস v স্কয়ার। আচ্ছা নদীর বেগ তো এইদিকে, তাকে তখন এইদিকে রওনা দিতে হবে, এদিকে রওনা দিবে, নদী ওর টাইম একটু ডানে নিবে, তখন সে এখানে এসে পৌঁছাবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও তাকে আলফা কোণেই রওনা দিতে হবে এবং হিসাবগুলো সেম, সে একই সময় পৌঁছাবে, তাই এখানে টাইমটা হচ্ছে ডাবল t1 মিটার। t1 মানে আসলে t1 প্রাইম আর t1 ডাবল প্রাইম এই দুটার যোগফল হচ্ছে t1 মানে 2d বাই এত। আচ্ছা, আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে ন্যূনতম নাকি ন্যূনতম সময় চাই, সরি এই অঙ্কের ন্যূনতম সময় চাই আমি, এই অঙ্কে চাইছে হচ্ছে পার বরাবর, নদীর তীর বরাবর, নদীর তীর বরাবর তার হচ্ছে যাওয়া আসা করতে, তাইলে ডি ডিস্টেন্স, ডি দূরত্ব যেতে সময় লাগে বা প্রয়োজনীয় সময় হচ্ছে t2 প্রাইম বলি, t2 প্রাইম হচ্ছে d বাই ইউ মাইনাস ভি। এটা বলতে বোঝায় আসলে এই যে নদী একটা ছিল এর মধ্যে দিয়ে পানি বয়ে চলছে, ও তীর বরাবর এখান দিয়ে গেছে, এটা তো তীর ছিল, তীরের প্যারালালি তীর একটু সামনে দিয়ে গেছে, তাহলে যাইতে গেলেও সে আসলে মানে এই বরাবর ডি, তো এখন সে এই বরাবর ডি দূরত্ব অতিক্রম করছে। এই যাওয়ার সময়ও তার কি হয়েছে, স্রোতের সে সামনে স্রোতের সাথে সাথে গেছে, মানে স্রোতের অনুকূলে গেছে, স্রোতের বেগটা তার বেগকে কি করছে, হেল্প করছে, আর আসার সময় স্রোতের বিপরীতে আসছে। তো যাওয়ার সময় বেগ হবে কত, ইউ প্লাস ভি, এবং ডি দূরত্ব আসতে সময় লাগে হচ্ছে, লিখবা আসতে সময় লাগে এমনি লিখবা, টি2 হচ্ছে একই, ডি কিন্তু নিচে হচ্ছে ইউ মাইনাস ভি। ঠিক আছে, ডি হচ্ছে ইউ মাইনাস ভি, কারণ যাওয়ার সময় লব্ধি বেগ ছিল ইউ প্লাস ভি, আসার সময় লব্ধি বেগ হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে টোটাল টি2 যেটা এই যে যাওয়া আসা করতে, কথা লিখবা যাওয়া আসা করতে সময় লাগে, টি2 হচ্ছে ডি বাই ইউ প্লাস ভি প্লাস ডি বাই ইউ মাইনাস ভি সমান সমান কি দাঁড়ায়, নিচে থাকে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, নাকি নিচে থাকে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, আর উপরে কি থাকে, d equal to u plus b plus d equal to u plus v। কত থাকে রে, d equal to u minus v plus d equal to u plus v, তাহলে 2du, হ্যাঁ যোগ করে দেখবা আসে হচ্ছে 2d into u। ঠিক আছে, তাইলে বাকি অংশ দিক করি, তাহলে প্রশ্ন মতো যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যে t1 is to t2, এদিকে আমি কাট করে দাঁড় করে, t1 ছিল 2d divided by root over e square minus v square, t2 পাইছি আমি কত 2du divided by u square minus v square, t1 t2, তাহলে কাটাকাটি যায় কি, is to মানে তো আসলে ভাগ, ভাগ হইলে যাই হচ্ছে এপাশ থেকে যায় ডি, এপাশ থেকে যায় হচ্ছে ডি, 2d পুরোটা চলে যায়, থাকে শুধু ইউ। ঠিক আছে, ইউ থাকে t1 t2 ইউ, আর এপাশে থাকে হচ্ছে রুট ওভার, মানে হচ্ছে 1 বাই এরকম যে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস এটা কাটলে এপাশে শুধু এটা থাকে, ভাগ হয় এপাশে হচ্ছে ইউ বাই ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তো এটা যদি রাফে করতেছি, এটা যদি উল্টে যাইতো তাইলে হয়তো এটা কাটলে হচ্ছে এখানে শুধু একটা রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার থাকে, উল্টে উপরে চলে গেলে হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার নিচে ইউ। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে লিখতে পারি যে এইটা ইস টু এইটা, যে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইস টু ইউ সমান সমান হচ্ছে রাইট সাইডের t1 is to t2। যারা যারা নতুন বা কারো কাছে যদি কনফিউশন লাগে ভিডিওটা টেনে পিছনে এনে আরেকবার একটু দেখো, দুইবার দেখলে আশা করি এটা মানে মনে হয়ে যাওয়ার কথা।
তো এই টাইপের প্রমাণের ম্যাথ আছে সাঁতার টাইপের অঙ্কে, সাঁতার এবং নদী সংক্রান্ত। আরো আমরা অন্য ধরনের কিছু প্রুফ দেখি, বুঝবো কি। কোশ্চেনটা বুঝি আগে। কোশ্চেন হচ্ছে নতুন কোশ্চেন, সাঁতারুর T1 সময় লাগে সোজাসুজি পার হতে, সোজাসুজি T1 সময় নদী শুধু পার হতে, দেখি একটু এরকমই অন্য ডাইমেনশন T1। আচ্ছা, শুধু পার হতে বলছে। স্রোতের অনুকূলে তীর বরাবর নদীর প্রস্থের সমান বা একই দূরত্ব, হ্যাঁ একই দূরত্ব যাতায়াত করতে তার মানে যেতে নাকি যেতে যেতে না লিখে অতিক্রম করতে প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে একটু সময় লাগে। তা আবার সে সাঁতারুর হচ্ছে ইউ, সাঁতারুর দিছে হচ্ছে ইউ, স্রোতের বেগ দিছে হচ্ছে ভি। তাহলে হচ্ছে দেখাইতে বসে এবার T1 is to T2, দেখো আগেরটার মতো না, একটু অন্যরকম, U plus V is to U minus V, ঠিক আছে। এটাতে স্কয়ার কি যেন ছিল, এখন হচ্ছে U plus V U minus V এর উপর রুট ওভার। আচ্ছা, তো দেখাবো এটা। এটা আগের অঙ্কের হেল্প নেই নাকি হিসাবে, যে ওই পারে যাইতে তার সময় লাগে, একদম প্রস্থ বরাবর ওই পারে যেতে সময় লাগে T1 ইকুয়াল টু হচ্ছে D বাই এত, D বাই রুট ওভার U স্কয়ার মাইনাস V স্কয়ার। আচ্ছা, তীর বরাবর D দূরত্ব যেতে তার লাগে কত? তীর বরাবর D দূরত্ব কোন বরাবর বসে? স্রোতের অনুকূলে যাব, অনুকূলে যাইতে তার সময় লাগবে T2 ইকুয়াল টু হবে D বাই U প্লাস V, জাস্ট এতটুকুই। কারণ স্রোতের অনুকূলে যাইতে যাওয়ার সময় সে নিজে ভি তে ইউ তে যাবে, আবার স্রোতের বেগ ভি আছে, টোটাল লব্ধি হবে ইউ প্লাস ভি, T2 হবে D ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে, তাহলে আমি যদি T1 is to T করি, T1 is to T সরি T2, তার মানে আসলে D বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ডি স্কয়ার ভাগ করে দেখে একবারে D বাই ইউ প্লাস ভি, তাইলে ইউ প্লাস ভি। আচ্ছা, এটা উপরে চলে আসলে কি হবে? উপরে ইউ প্লাস ভি, নিচে হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। সিম্পল একটা ক্যালকুলেশন দেখো, ইউ প্লাস ভি কে আমি লিখতে পারি রুট ইউ প্লাস ভি ইন্টু রুট ওভার ইউ মাইনাস ভি, আর নিচে একটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে রুট ওভারের ভিতর, রুট ওভার ইউ প্লাস ভি, আচ্ছা দুইটার উপরে দুইটার, আর হচ্ছে রুট ওভার ইউ মাইনাস ভি। তাহলে এখন ইউ প্লাস ভি কাটা গেলে থাকবে কত? থাকবে শুধু রুট ওভার ইউ প্লাস ভি আর ইস টু হচ্ছে ইউ মাইনাস ভি, তাই না? ইস টু হচ্ছে রুট ওভার ইউ মাইনাস ভি, একবারে লিখে দিই T1 is to T2। তো গেল আমাদের আরেকটা প্রমাণ। আচ্ছা, তো ওই প্রমাণ থাকার জায়গায় আমরা একটা সংক্ষিপ্ত জিনিস একটু দেখি। অনেক সময় অবজেক্টিভের মানে এই টাইপের প্রমাণগুলোই নরমালি আসে, ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব, এক্স অক্ষ বরাবর দূরত্ব, আর কি শিখলাম হচ্ছে যে একটু নির্দিষ্ট জিনিস প্রমাণ, তীর বরাবর যাওয়া আশা করতে, অপর বরাবর যাওয়া প্লাস আশা করতে, হ্যাঁ ট্রিকগুলো আসলে এগুলোর মধ্যেই নিহিত। আচ্ছা, তো অবজেক্টিভের জন্য যে কিছু একটা টেকনিক বলি, এগুলোতে তো অনেকগুলো শর্টকাট সূত্রের টেকনিক বললাম আমি। তো একটা টেকনিক হচ্ছে, মনে করো অপর পারে পৌঁছাইতে হবে, তো এখানে v ইকুয়াল টু দিছে হচ্ছে 10 আর u ইকুয়াল টু দিছে মনে করো 5, v ইকুয়াল টু 10 u ইকুয়াল টু 5, তাহলে এখন তাকে ঠিক অপর পারে পৌঁছাইতে হবে এই পয়েন্টে। তাহলে তাকে কত কোণে যাত্রা শুরু করতে হবে? এই টাইপের অঙ্ক রিটেনে মানে বোর্ডের কোশ্চেন দেখবা রিটেনের ঘতে আসে। বুয়েট কোশ্চেনের
আর দুই একটা কোশ্চেন আছে, সবগুলোই আসলে আসে। তো বুয়েট কোশ্চেন আবার এরকম ইজিটাও অনেক সময় দিয়ে দেয়, কোশ্চেন ব্যাংকে খুঁজলে পাবা বুয়েট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে। ঢাকা ভার্সিটি রিটেন কোশ্চেনে দেয় এই টাইপের, বা দিবে এই বছর থেকে, যেহেতু রিটেনে ইজি কোশ্চেন দিচ্ছে, মানে ছোট ছোট টাইপের কোশ্চেনগুলো বেশি দিবে। তো এই টাইপের কোশ্চেন যেটা হাফ পেজে আটানো যায়, এগুলোর কিন্তু এমফাসিস অবশ্যই বেশি থাকবে। আচ্ছা, তো তারপর হচ্ছে আর কি কি আছে, কি বললাম যেন, ও অবজেক্টিভের ক্ষেত্রে, হ্যাঁ যেটা মেইন বলতেছিলাম, অবজেক্টিভে এই জিনিসটা আসলে অনেক বেশি পরিমাণ আরো দরকার সময় বাঁচানোর জন্য। দেখো আমরা এখানে শিখছিলাম ভি প্লাস ইউ কজ আলফা সমান সমান 0। তাইলে অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের কি হয়েছিল, কজ আলফা বা আলফাটা ছিল এখানে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে, মাইনাস হচ্ছে ভি বাই ইউ, ভি কজ আলফা প্লাস, আচ্ছা উল্টা লিখছি তো, এটাকে ইউ ধরো, সমস্যা নেই, ইউ ধরো, এটাকে ভি ধরো, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা। আচ্ছা, তাহলে এখন ইউ এর ভ্যালু 10 আর ভি এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে এখানে হচ্ছে কজ ইনভার্স কত হবে, হাফ বা মাইনাস হাফ, তাই এখানে আলফার ভ্যালু আসবে মাইনাস 120 ডিগ্রি। তো সংক্ষেপিত সূত্রটা হচ্ছে, এখানে তুমি বসাবা কজ ইনভার্স, ডিরেক্ট বসাবা কজ ইনভার্স, এখানে কি উপরে স্রোতের বেগ ডিভাইডেড বাই সাঁতারুর বেগ। আর আরো একটা সহজ সূত্র হচ্ছে, যখন এখানে 10 আর 5 মানে ডাবল অর্ধেক সম্পর্ক হয়, সাঁতারুর বেগ স্রোতের বেগের ডাবল, তখন আলফা তুমি ডাইরেক্ট 120 ডিগ্রি বসাবা। ঠিক আছে, এই অঙ্কটা খুবই আসে, এবং 120 ডিগ্রি সংখ্যাটাই কেন যেন অ্যান্সার, 120 140 এগুলো অ্যান্সার। 120 ডিগ্রি উত্তর মানে 4-5 বার ঢাকা ভার্সিটির অবজেক্টিভে আসছে। তো স্টুডেন্ট এমন করতো যে অবজেক্টিভে উত্তর যখন দেখতে 120 ডিগ্রি, তারা ঢাকায় দিত যে 120 ডিগ্রি আসলে উত্তর হবে, হ্যাঁ ওইটাই আসলে দেখাতো। তো এরকম আর কি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখবা এই অঙ্কগুলোর গুরুত্ব আসলে ফিজিক্সের ভেক্টরেও বেশি এবং ম্যাথেও বেশি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে।